তো লাস্ট দিন আমরা ওই ন্যাশনাল ইনকামে পড়েছিলাম জিডিপি, জিএনপি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সেক্টর। এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আজকে ফাইনালি এই ক্লাসটা শেষ হবে, যা যা বাকি কনসেপ্ট আছে ন্যাশনাল ইনকাম। আজকে আমরা ফার্স্টে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অবচয় অথবা ডেপ্রিসিয়েশন বলে। অবচয় অথবা ডেপ্রিসিয়েশন। ধরো 2015 সালে তুমি একটা রেডমির একটা মোবাইল ফোন কিনেছো 10,000 টাকা দিয়ে। এবার হয়ে গেছে 2021, তোমার ফোনটা হাত থেকে অনেকবার পড়েছে, জলের মধ্যে ফেলে দিয়েছো, তার জন্য তোমার ফোনের স্ক্রিনটা হয়তো ভেঙে গেছে, হয়তো ঠিকঠাক করে শোনা যায় না, টাচ কাজ করে না। তাহলে এই ফোনটাই তুমি যদি এখন বিক্রি করতে চাও, তোমার ভালো লাগছে না, ফোনটা কাজ করছে না, তুমি একটা ফোনটা বিক্রি করে একটা নতুন একটা ফোন কিনবে, তাহলে তোমরা আমাকে বলো তো এই 10,000 টাকাটি 10,000 টাকা এই ফোনটার ভ্যালু থাকবে? 10,000 টাকা নিশ্চয়ই ভ্যালু থাকবে না, নিশ্চয়ই কমবে। তাহলে আমি ধরে নাও তুমি 4,000 টাকায় ফোনটা আলটিমেটলি বিক্রি করতে পারছো। তাহলে ফোনটার দাম ছিল 10,000 টাকা, আর যখন তুমি ফোনটা বিক্রি করতে যাচ্ছ তখন ফোনটার দাম হয়ে যাচ্ছে 4,000 টাকা। মানে ডিফারেন্স কত? 6,000 টাকা একটা ডিফারেন্স চলে এসছে। তাহলে তুমি ফোনটা 10,000 টাকায় বিক্রি করতে পারছো না, তোমাকে ফোনটা বিক্রি করতে হলে 4,000 মেরে কেটে তুমি দাম পাচ্ছ। তাহলে আমি বলতে পারি ফোনটার যে এত ক্ষয়ক্ষতি হলো, স্ক্রিন ভাঙলো, তুমি টাচ কাজ করছে না, তোমার ফোনে শুনতে পাচ্ছ না ঠিকঠাক করে, তাহলে এই 6,000 টাকাটা যদি আমি এটার সাথে অ্যাড করি তাহলে ফোনটা একদম নতুন হয়ে যাবে। অথবা অন্যরকম ভাবে আমি বলতে পারি এই 6,000 টাকাটা হচ্ছে ফোনটার ক্ষয়ক্ষতির মূল্য। তাহলে এই জিনিসটাকেই বলে হচ্ছে অবচয়। তাহলে ফোনটার দাম ছিল 10,000 টাকা, আমার অবচয় হয়ে ফোনটার এখন দাম হচ্ছে 4,000 টাকার, অবচয় কত? 6,000 টাকা। তাহলে এবার যখন আমাদের অর্থনীতিতে বিভিন্ন প্রোডাকশন হচ্ছে, বিভিন্ন মেশিন ওখানে কাজ করছে, ধরো একটা জামা বানানো হবে, এবার জামাটা বানানোর জন্য নিশ্চয়ই একটা মেশিন আছে, মেশিনটা একটা দাম দিয়ে কেনা হয়েছে, যত দিন যাচ্ছে মেশিনটার ক্ষয়ক্ষতি হচ্ছে, তাহলে সেই ক্ষয়ক্ষতির জন্য যেই ভ্যালুটা আমার কমে যাচ্ছে মেশিনটার, মেশিনটা ধরো 10,000 টাকা এরকম দাম ছিল, তাহলে মেশিনটার বর্তমান মূল্য 4,000 টাকা, তাহলে মেশিনটার ক্ষয়ক্ষতির জন্য ক্ষতি কত হলো আমার? 6,000 টাকা। তাহলে অবচয় হচ্ছে কোনো যন্ত্রের ক্ষয়ক্ষতির জন্য যে পরিমাণ অর্থমূল্যের লোকসান হয়, এটা তোমরা নোট করে নাও। কেউ একটা চাকরি করে এক্স, তার স্যালারি হচ্ছে 20,000 টাকা। তাহলে যখন সে স্যালারিটা পাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে হয়তো 19,000 টাকা পাচ্ছে। তাহলে 1,000 টাকা কোথায় গেল? না, 1,000 টাকা হয়তো কোনো রকমের ট্যাক্স দিয়েছে। পি ট্যাক্স বলে একটা বস্তু হয়, প্রফেশনাল ট্যাক্স, এটা সবাইকেই দিতে হয়। ধরে নিলাম আমি ট্যাক্স ফ্যাক্স মিলে ইএসআই আছে কারো, কারো পিএফ আছে, সেই নিয়ে 1,000 টাকা কাটা যাচ্ছে। তাহলে উনি স্যালারিটা কত পাচ্ছে? না, 19,000 টাকা। তাহলে এই যে 2,000 টাকা, 20,000 টাকা স্যালারি ছিল, এটাকে আমরা বলি গ্রস স্যালারি। গ্রস মানে টোটাল। আর এই যে 19,000 টাকাটা স্যালারিটা যে ঢুকলো অ্যাকচুয়ালি, সেটাকে আমরা বলি নেট স্যালারি। আর এই যে 1,000 টাকা কাটা গেল, সেটাকে আমরা বলি ডিডাকশন। তাহলে দেখো, গ্রস থেকে যদি আমি ডিডাকশনটাকে বাদ দিই, অথবা অবচয়টাকে বাদ দিই, তাহলে আমরা কি পাই? নেট ভ্যালু পাই। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা সবার কাছে? তাহলে যদি আমি গ্রস থেকে অবচয় যতটা হচ্ছে আমার, সেটাকে যদি বাদ দিই, তাহলে আমরা নেট ভ্যালুটা পাই। ওকে। তাহলে আমরা জিডিপি মানে জানি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে জিডিপি থেকে যদি অবচয় বাদ দিই,
তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার সাথে যতটা ওই বছরের অবচয় হলো, মানে মেশিনপত্র যতটা অর্থমূল্যের ক্ষয়ক্ষতি হলো, সেটাকে যদি বাদ দিই তাহলে কি পাবো? এনডিপি। ঠিক আছে, এবার আমরা তো আগের দিন জিএনপি পড়েছিলাম, তাহলে জিএনপি থেকে যদি অবচয় বাদ দিই কি পাবো তোমরা বলো তো? জিএনপি থেকে যদি অবচয় বাদ দিই, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি অবচয় বাদ দিই, তাহলে আমরা কি পাই? নেট ন্যাশনাল প্রোডাক্ট অথবা এনএনপি। এই দুটো জায়গা ক্লিয়ার হচ্ছে সবার কাছে? জিডিপি থেকে যদি আমরা অবচয় বাদ দিই, মানে গ্রস থেকে যদি অবচয় বাদ দিই, ওখানে নেট পাচ্ছি। তাহলে যদি এখানে অবচয়টা বাদ দিই, এই গ্রসটা পাল্টে কি হয়ে যায়? নেট। আর এই জিনিসটা সেমই থাকে, জিডিপি থেকে অবচয় বাদ দিলে নেট ডিপি, মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাচ্ছি। আর যদি জিএনপি থেকে যদি বাদ দিই অবচয়, তাহলে এই জিটা পাল্টে নেট হয়ে যাচ্ছে, আর এটা সেম থেকে যাচ্ছে, তাহলে নেট ন্যাশনাল প্রোডাক্ট আমরা। এবার আসছি একটা গল্পতে। একজন চাষি ছিল, সে ধরো কোনো একটা শস্যের চাষ করতো, ধরে নাও আমি ধানের চাষ করতো ধরো, তাহলে ফার্মারটা ধানের চাষ করতো। 2015-16 সালে কি করলো? 1000 ব্যাগ ধান প্রডিউস করলো। ক্ষেতে ধান লাগিয়েছিল, যখন ক্ষেত থেকে উঠালো তখন 1000 ব্যাগ হলো। এবার ও দাম ধার্য করলো 1000 ব্যাগের জন্য 500 টাকা পার ব্যাগ, তাহলে টোটাল কত? 5 লাখ টাকা। ঠিক আছে, এবার 2016-17 সাল, মানে ঠিক তার পরের বছর 2015-16তেও ধান চাষ করেছিল 1000 ব্যাগ। 2016-17 সালে কি করলো? বিয়ে করে নিল। তাহলে বিয়ে করার ফলে, আগে ধরো 10 ঘন্টা ধরে ও চাষবাস করতো, এখন বিয়ে করার ফলে ফ্যামিলিকেও টাইম দিতে হচ্ছে, তাহলে ও আর চাষবাস করার অতটা সময় পাচ্ছে না, ওর ধরো টাইম কমে গেল, চাষবাস করার টাইম কমে গেল। তাহলে যদিও 2016-17 সালে মাত্র 700 ব্যাগ ও ধান প্রডিউস করলো, চালাক ছিল, খুবই চালাক। ও কি করলো? দামটাকে হঠাৎ করে বাড়িয়ে দিল। আগে দেখো 500 টাকা পার ব্যাগ করে নিত, এখনো কি করলো না, আমার তো ও ভাবলো আমার তো কোয়ান্টিটি কমে গেছে, আগে 1000 ব্যাগ করতাম, এখন আমি 700 ব্যাগ করছি, কিন্তু এদিকে আমার বিয়েও হয়ে গেছে, ফ্যামিলিকে চালাতে হবে, যদি 500 টাকা পার ব্যাগ করি তাহলে আমার টাকা উঠবে না, তার জন্য কি করলো? 800 টাকা করে দিল। তাহলে ওর ইনকাম কত হলো? 5,60,000 টাকা। তাহলে দেখো, ওর 2015-16 সালে ওর ইনকাম ছিল 5 লক্ষ টাকা, আর 2016-17 সালে ও কম ব্যাক করা সত্ত্বেও, ওখানে ও 1000 ব্যাগ করেছিল, এখানেও 700 ব্যাগ করলো, কিন্তু ওর এখানে যেহেতু পার ব্যাগের দাম 800 টাকা করে দিয়েছিল, সেহেতু ওর ইনকাম কত হয়ে গেল? 5,60,000 টাকা। তাহলে ও যেহেতু প্রাইমারি সেক্টরে কাজ করে, সেহেতু ও প্রাইমারি সেক্টরের হয়ে জিডিপিতে কন্ট্রিবিউশন করছে। তাহলে 2015-16 জিডিপিতে ওর কত কন্ট্রিবিউশন আছে তোমরা বলো আমাকে? 5 লক্ষ টাকা। তাহলে 2015-16 অর্থবর্ষে ওর জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে 5 লক্ষ টাকা। আর 2016-17 সালে ওর কন্ট্রিবিউশন কত? 5,60,000 টাকা। দেখো, তাহলে ও কিন্তু আলটিমেটলি প্রোডাকশনটা কমিয়ে দিয়েছে, কিন্তু আমি যদি দেখি বাইরে থেকে, আমি ধরো প্রোডাকশন জানি না, আমি শুধুমাত্র ওর জিডিপির টাকাটা নিয়েই আমি যদি ফোকাস করি, তাহলে ও ওখানে 5 লক্ষ টাকা কামিয়েছে 1000 ব্যাগ করে, আর এখানে 5,60,000 টাকা কামিয়েছে। তাহলে দেখো, ও ব্যাগের পরিমাণ কমিয়ে দিয়েও ও কিন্তু বেশি টাকা ইনকাম করে ফেললো। সেটা কিন্তু একটা মিসলিডিং একটা ব্যাপার, মানে একটা মেনে নেওয়া যায় না। ব্যাগের সংখ্যা কমিয়ে দিয়েছে, আবার ওদিকে টাকার সংখ্যা বাড়িয়ে দিয়েছে, এটা হয় না কখনো। তার মানে ও কি করেছে? ও মূল্য বৃদ্ধি করে দিয়েছে জিনিসটা। তার মানে ও 2015-16 সালে 500 টাকা পার ব্যাগ করে নিয়েছিল, তখন যে রেটটা চলছিল, আর 2016-17 সালে 800 টাকা করে নিল, যেহেতু মূল্য বৃদ্ধি হয়ে গেছে, সবকিছুরই দাম বেড়ে গেছে, ও বেচারা কি করবে? 800 টাকা করে করে দিয়েছে। তাহলে এই যে 2015-16 সালে আমি 500 টাকা করে ধরলাম, আর 2016-17 সালে 800 টাকা করে চলছিল বলে 800 টাকা ধরলাম, এই জিনিসটাকে বলে হচ্ছে
জিডিপি বার করার নিয়ম কারেন্ট প্রাইসে, মানে যখন যেই বছর যেই প্রাইসটা চলছে। 2015-16 সালে মার্কেটে 500 টাকা করে চলছিল, তাই জন্য ও 500 টাকা করে দাম ধার্য করেছিল। 2016-17 সালে 800 টাকা করে চলছিল, তাই জন্য ও 800 টাকা করে পার ব্যাগের দাম নিয়েছিল। এই জিনিসটা, যেই বছরের আমি জিডিপি বার করছি কোনো পণ্যের, সেই বছরের দামটাই যদি আমি ধার্য করি, তাহলে সেইটাকে বলে কারেন্ট প্রাইসে জিডিপি বার করা। এই জিনিসটা তোমরা এই কনসেপ্টটা নোট করে নাও। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু ও ওর কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছে। 1000 ব্যাগ করতো আগে, এখন 700 ব্যাগ করছে, কিন্তু তাও বেশি ইনকাম করছে। কেন? মূল্য বৃদ্ধি হয়ে গেছে। তো ইকোনমিস্টরা ঠিক করলো, এরকম ভাবে তো ধারণা করা মুশকিল যে একটা দেশের জিডিপি কত যাচ্ছে। কোনো বছর দাম কম আছে 500 টাকা করে, সেই হিসাবে জিডিপি বেরোলো, কোনো বছর দাম বেড়ে গেল, তাহলে একটা সঠিক একটা গাইডলাইন পাওয়া যাচ্ছিল না। তো কি করলো ইকোনমিস্টরা, একটা নির্দিষ্ট একটা বছর ঠিক করে দিল, না সেই বছরে পার ব্যাগের যত দাম থাকবে সেই দাম ধরেই তোমার 2016-17 হতে পারে, 2017-18 মূল্য নির্ণয় করা হবে। তাহলে বুঝি একটু কিরকম ভাবে হচ্ছে ব্যাপারটা। দেখো 2015-16 সালেও 1000টা ব্যাগ প্রোডাকশন করেছিল, ওর দাম ছিল 500 টাকা সেই বছরের তুলনায় কারেন্ট প্রাইসে। আবার 2016-17 সালে ও 700 ব্যাগ প্রোডাকশন করলো, তখনকার ওর দাম ছিল 800 টাকা পার ব্যাগ। কিন্তু এই কনস্ট্যান্ট প্রাইস, মানে এই প্রাইসটাকে বলে, এই প্রসেসটাকে বলে হচ্ছে কনস্ট্যান্ট প্রাইস মেথডে জিডিপি ক্যালকুলেট করা। তো কনস্ট্যান্ট প্রাইসটা কোনো একটা বছরের কে বেস ইয়ার নিয়ে নেওয়া হয়। এখানে দেখো 2011-12 সালের বেস ইয়ার নেওয়া হয়েছে, মানে এই 2011-12 সালে ওই চালের বস্তার যেই দাম ছিল সেই দাম ধরেই আমি যেই বছরের জিডিপি বার করতে চাই সেই বছরের জিডিপির হিসাব করব। তাহলে 2011-12 পার বস্তার চালের দাম যদি 300 টাকা হয়, তাহলে 2015-16তেও কত ব্যাগ করেছিল? 1000 ব্যাগ। কত টাকা পার ব্যাগ? 300 টাকা। তাহলে ওর আয় কত? জিডিপিতে কন্ট্রিবিউশন কত? 3 লক্ষ টাকা। আবার 2016-17তে ও 700 ব্যাগ করেছিল, পার ব্যাগের দাম কত? 300 টাকা। তাহলে ওর আয় কত? 2,01,000 টাকা। মানে এখান থেকে আমি দেখো বুঝতে পারছি দামটাকে সেম করে দিয়ে মানে ওর প্রোডাকশন নিশ্চয়ই কমে গেছে। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট প্রাইসে জিডিপি বার করা। তাহলে তোমরা আমাকে এবার বলো তো, মূল্য বৃদ্ধি মানে সবাই নিশ্চয়ই জানো, কোনো একটা বছরের তুলনায় যে কোনো পণ্যর যদি মূল্য বেড়ে যায়। মানে এই একটা পেন ধরো এই মুহূর্তে 10 টাকা দাম, পরের বছর তো যদি পেনটার দাম বেড়ে 20 টাকা হয়ে যায়, তাহলে এবার আমরা বলি পেনটার মূল্য বৃদ্ধি হয়েছে। তাহলে এবার তোমরা আমাকে বলো, এই কনস্ট্যান্ট প্রাইস না কারেন্ট প্রাইসে কোন প্রাইসটাতে মূল্য বৃদ্ধির হিসাবকে ধরা হয়? আর সবাই? কারেন্ট প্রাইস। কেন? এই যে দেখো, যেই বছরের যেই মূল্য ছিল, আমার কোনো এখানে বেস ইয়ারের কোনো দরকারই পড়ছে না। যেই ইয়ারে যেই প্রাইস, এই ইয়ারে 500 টাকা প্রাইস ছিল, এই বছর মূল্য বৃদ্ধি হয়ে গিয়ে 800 টাকা হলো, তাহলে এখানে একটা মূল্য বৃদ্ধির ব্যাপার কিন্তু অলরেডি রয়ে যাচ্ছে। কিন্তু কনস্ট্যান্ট প্রাইসে দেখো মূল্য বৃদ্ধি হয়েছে আমার ধরার দরকার নেই। 2011-12তে যা প্রাইস থাকবে সেই প্রাইস ধরে আমি যে বছরের জিডিপি বার করতে চাই সেই বছরের জিডিপি বার করবো আমি, এখানে মূল্য বৃদ্ধির কোনো ব্যাপার নেই। আমরা যদি কনস্ট্যান্ট প্রাইসে জিডিপি বার করি, আমরা যদি কনস্ট্যান্ট প্রাইসে জাতীয় আয় বার করি, তাহলে সেই আয়টাকে বলে হচ্ছে রিয়েল ইনকাম। রিয়েল ইনকাম যদি আমরা কনস্ট্যান্ট প্রাইসে জাতীয় আয় বার করি, সে আয়টাকে বলে হচ্ছে রিয়েল ইনকাম। আর আমরা যদি কারেন্ট প্রাইসে বার করি কোনো এক বছরের জাতীয় আয়, তাহলে সেই ইনকামটাকে বলে হচ্ছে নমিনাল ইনকাম। তাহলে আমি এখানে যে বললাম একটা বেস ইয়ার নিয়ে, আমি এখানে বেস ইয়ার কি নিলাম? 2011-12। কিন্তু অ্যাকচুয়ালিতে ইন্ডিয়ার জিডিপি বার করার সময়
এখন যে বর্তমানে বেস ইয়ারটা ধরা হয়, আমাদের জিডিপির বেস ইয়ার হচ্ছে রিসেন্টলি 2017 থেকে 2018, এই বছরে কোনো পণ্যের যেই মূল্য সেই মূল্য দিয়েই আমরা কিন্তু 2021-এ দাঁড়িয়ে হিসাব করছি। তাহলে আমাদের জিডিপি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে, আমরা অ্যাকচুয়ালি দেখবো এবার ন্যাশনাল ইনকামটা কি করে, ন্যাশনাল ইনকাম বলতে কি আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে বুঝবো। এতক্ষণ তো জানছিলাম জিডিপি কে ন্যাশনাল ইনকাম বলা হয়, আমরা যেটা আয় করি সেটাকে। এবার অ্যাকচুয়ালি বুঝবে যে ন্যাশনাল ইনকামটা কি। এখানে দেখো দুটো রকম ভাবে জিডিপি কে বার করা যেতে পারে। একটাকে বলে উপাদান মূল্য অথবা ফ্যাক্টর কস্ট, আরেকটাকে বলে বাজার মূল্য অথবা মার্কেট কস্ট। এবার আমরা দেখি এবার ফ্যাক্টর কস্ট আর মার্কেট কস্ট অথবা উপাদান মূল্য আর বাজার মূল্য জিনিসটা কি। ধরো কোনো একটা ফ্যাক্টরিতে একটা গাড়ি প্রোডাকশন হচ্ছে, তাহলে এই গাড়িটা প্রোডাকশন করতে ফ্যাক্টরিটার একটা কস্ট লাগবে, সেটাকে আমি বলতে পারি ফ্যাক্টরির কস্ট। গাড়িটা বানাতে ধরো 4 লক্ষ টাকা লাগছে, গাড়িটার পেছনে অনেক পার্টস আছে, গাড়িটার পেছনে অনেক মানুষ কাজ লেবার দিচ্ছে, গাড়ির কারখানাটা একটা জায়গাতে, ধরো কারখানাটা একটা জায়গাতে আছে, সেই জায়গাটার ভাড়া দিতে হচ্ছে। এবার যে মালিক কোম্পানির, সে তো নিজের পকেট থেকে টাকা দেবে না, সেই টাকাগুলো এর সাথে যোগ করবে। তাহলে একটা গাড়ির ফ্যাক্টরিতে একটা গাড়ি বানাতে যতটা খরচ, সেটাকে আমি বলতে পারি উপাদান মূল্য। ঠিক আছে, এবার গাড়ি বানানো হয়ে গেছে, গাড়িটা এবার বিক্রি করতে হবে। তোমরা মনে রাখবে, যেখানেই কোনো যদি প্রোডাকশন হয়, কোনো যদি উৎপাদন হয়, ম্যানুফ্যাকচারিং হয়, তখন সেই কোম্পানিটাকে একটা ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সটার নাম হচ্ছে আবগারি ট্যাক্স। ওকে, এক্সাইজ ট্যাক্স দিতে হয়। আর এই এক্সাইজ ট্যাক্সটা হচ্ছে এক রকমের পরোক্ষ কর। পরোক্ষ কর, প্রত্যক্ষ কর জিনিসটা কি, সেগুলো ট্যাক্স পড়ানোর সময় বলবো। পরোক্ষ কর, তাহলে ফ্যাক্টরিতে গাড়ি তৈরি হলো, গাড়ির প্রোডাকশন কস্ট মানে উৎপাদন মূল্য হচ্ছে তোমার 4 লক্ষ টাকা। ঠিক আছে, এবার সরকারকে, কোম্পানিকে একটা ট্যাক্স দিতে হবে, পরোক্ষ কর, আবগারি কর দিচ্ছি আমি 1 লক্ষ টাকা। তাহলে গাড়ির মালিক, গাড়ির ফ্যাক্টরির মালিক ধরো টাটা, টাটা তো এই 1 লক্ষ টাকাটা নিজের পকেট থেকে দেবে না। ও কি করবে, এই 1 লক্ষ টাকাটা যাকে গাড়ি বিক্রি করবে তার কাছ থেকে ও আলটিমেটলি উঠিয়ে নেবে। মানে 4 লক্ষ টাকা ওর টোটাল খরচা হয়েছে গাড়িটা বানাতে, 1 লক্ষ টাকা ও ট্যাক্স দিচ্ছে সরকারকে, তাহলে ও গাড়িটা নিশ্চয়ই 5 লক্ষ টাকায় বিক্রি করবে। 5 লক্ষ টাকায় বিক্রি করলে ওর 1 লক্ষ টাকা উঠে যাবে এখান থেকে ট্যাক্স যেটা দিয়েছে, আর 4 লক্ষ টাকা এটা ওর গাড়ির কেনার, গাড়ি বানানোর খরচ, এর মধ্যে লাভও আছে। তাহলে ও ফাইনালি 5 লক্ষ টাকায় গাড়িটাকে মার্কেটে ছাড়ছে। তাহলে এটাকে আমি বলতে পারি বাজার মূল্য 5 লক্ষ টাকাটা। ঠিক আছে, এবার গাড়ি টাড়ি কেনার সময় সরকার অনেক সময় কি করে না, সাবসিডি দেয়, শুল্ক দেয় সরকার। ধরো তোমার একটা গাড়ির দাম 1 লক্ষ টাকা, তোমাকে সরকার 10% ওখানে সাবসিডি দিল, তাহলে 10,000 টাকা তোমার ছাড় হয়ে গেল, তোমার গাড়ির দাম 90,000 টাকা পড়লো। এরকম হয় অনেক সময়, না আমরা সাধারণত দেখতে পাই না, কিন্তু এটা থিওরিটিক্যাল পারপাসে একটা ধরে নেওয়া হয়। অনেক সময় এখন গভর্নমেন্ট কি করে, যখন ইলেকট্রিক ভেহিকেল এখন নতুন যেহেতু লঞ্চ হচ্ছে পলিউশন ফ্রি, তো গভর্নমেন্ট কি করে ইলেকট্রিক ভেহিকেলের ওপরে কিন্তু একটা সাবসিডি দেয়। নর্মাল আমাদের পেট্রোল ডিজেল ভেহিকেলে এখন কোনো সাবসিডি নেই। তাহলে সাবসিডি কেন দেয় বোঝা গেল। ঠিক আছে, এবার গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে দেখি। তাহলে তাহলে আমার মার্কেট কস্ট কত ছিল না, উপাদান মূল্য যত দামে ফ্যাক্টরিটা বানিয়েছিল, প্লাস 1 লক্ষ টাকা ইনডাইরেক্ট ট্যাক্সটা আমার পকেট থেকেই যাচ্ছিল যেহেতু আমি গাড়িটা কিনছি। এবার সরকার আমাকে একটা ছাড় দিচ্ছে, সাবসিডি, 3 লক্ষ টাকার ধরো সাবসিডি দিল। তাহলে আমি কত টাকা দিয়ে কিনছি গাড়িটা আলটিমেটলি, 4 লাখ দিয়ে দিচ্ছি, প্লাস 1 লক্ষ সেই ইনডাইরেক্ট ট্যাক্সটাও দিচ্ছি। এবার সরকার আমাকে একটা সাবসিডি 3 লক্ষ টাকা ছাড় দিচ্ছে, তাহলে আমার গাড়ির টোটাল মূল্য কত টাকা পড়ছে আমার,
2 লক্ষ টাকা দিয়ে আমি আলটিমেটলি গাড়িটা কিনছি। এই 2 লক্ষ টাকাটাই হচ্ছে মার্কেট কস্ট অথবা বাজার মূল্য। বোঝা গেল ব্যাপারটা? সাবসিডি, এই ফর্মুলাটা থেকে কিন্তু প্রশ্ন আসে, তার জন্যই এত কিছু বোঝানো। তাহলে তোমরা নোট করো, উপাদান মূল্য ইজ ইকুয়াল টু বাজার মূল্য, এই উপাদান মূল্য ইজ ইকুয়াল টু বাজার মূল্য মাইনাস পরোক্ষ কর প্লাস ভর্তুকি। ইংলিশ টার্মগুলোও লিখে রাখো নিচে নিচে। তাহলে সরকার দুরকম ভাবেই জিডিপি বার করতে পারে কোনো পণ্যের, জিডিপি অ্যাট মার্কেট কস্ট অথবা জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে দুরকম ভাবেই জিডিপি বার করা যেতে পারে কোনো পণ্যের। কিন্তু 2015 অবধি ইন্ডিয়ার জিডিপি উপাদান মূল্যের ওপরে বার করা হতো। 2015 থেকে ভারতের জিডিপি অথবা ন্যাশনাল ইনকাম বাজার মূল্যের ওপরে বার করা। ফার্স্ট হচ্ছে উৎপাদন পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয় আমি বলেছিলাম, কোনো একটা বছরের ওই 1 এপ্রিল থেকে 31 মার্চ অবধি তোমার জিডিপি ক্যালকুলেট করা হয়। তাহলে উৎপাদন পদ্ধতিতে কি দেখা হয় না, ওই 1 এপ্রিল থেকে 31 মার্চ পরের বছর পর্যন্ত যত টাকার আমার পণ্য উৎপাদন হচ্ছে, ধরো আমার ভারতবর্ষে 3টে ফ্যাক্টরি আছে, এখান থেকে গুডস অ্যান্ড সার্ভিস বেরোচ্ছে, মানে সেবা এবং পণ্য বেরোচ্ছে। এবার কত টাকার বেরোচ্ছে, এখানে ধরো 10 টাকার পণ্য বেরোলো, এখানে 10 টাকার পণ্য বেরোলো, এখানে 5 টাকার সেবা বেরোলো। তাহলে আমার দেশে টোটাল জাতীয় আয় কত হলো না 25 টাকা। এটাই হচ্ছে উৎপাদন পদ্ধতি। কত টাকার উৎপাদন হয়েছে আমি সেটা দেখব। ক্লিয়ার সবার কাছে? সিম্পল, গভীরে যাব না। সেকেন্ড হচ্ছে আয় পদ্ধতি। ধরো ভারতবর্ষে আমরা আজকে যতজন ক্লাস করছি, ধরো 20 জন যদি ধরি, তাহলে 20 জনই থাকি আমরা ভারতবর্ষে, আর কেউ নেই। তাহলে এই 20 জনের ধরো 10 টাকা করে আয়, সবার ধরে নাও 10 টাকা করে আয়, তাহলে আমাদের 20 জনের টোটাল আয় কত হলো? 200 টাকা। তাহলে 200 টাকাই হবে সেই বছরের ভারতের জাতীয় আয়, যদি আমি আয় মেথডে করি, আয় পদ্ধতিতে যদি বার করতে চাই। ক্লিয়ার হয়েছে? সবার আয়টাকে ক্যালকুলেট করা হবে ওই বছরের মধ্যে। আর থার্ড হচ্ছে ভোগ পদ্ধতি। ধরো আমি কোনো একটা মাসে 100 টাকা ধরো ইনকাম করলাম, তাহলে এবারে 100 টাকাটা দিয়ে আমি নিশ্চয়ই কোনো খাবার খাবো, মানে ভোগ করব আমি টাকাটা, খাবার খেতে পারি, কোনো পণ্য কিনতে পারি, যা ইচ্ছা করতে পারি। আর একটা পার্ট কি করবো না, আমি সঞ্চয় করব, সেভিংস করবো আমার ফিউচারের জন্য। তাহলে একটা একটা সেভিংস হচ্ছে, আর একটা আমি ভোগ করছি। তাহলে ধরো যদি আমি 60 টাকা ধরো ভোগ করে নিচ্ছি, 40 টাকা সেভিংস করছি, তাহলে আমার টোটাল ভোগ আর যদি টোটাল সেভিংস যদি আমি মানটা পেয়ে যাই, তাহলে এটাই আমার আয়। আর এরকম যদি ভারতবর্ষে সবার পেয়ে যাই, তাহলে ভোগ প্রসেসে, ভোগ পদ্ধতিতে এরকম ভাবে তাহলে আমি জাতীয় আয় বার করতে পারি। ক্লিয়ার হয়েছে? কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, ধরো যারা জিডিপি বার করে, কে বার করে সেটাতে আমি পরে আসছি। ধরো যারা জিডিপি বার করে তাদের অফিস থেকে লোক এরকম সার্ভে করতে এলো আমার বাড়িতে। এবার ধরো আমি ভোগ করেছি 60 টাকা আর সঞ্চয় করেছি 40 টাকা। এবার আমার ইচ্ছা হয়েছে আমি তাদেরকে ঠিকঠাক ইনফরমেশন দেবো না, তাদেরকে আমি ভুলভাল একটা ইনফরমেশন দিয়ে দিলাম, দাদা আমি 10 টাকার ভোগ করেছি আর 90 টাকার সঞ্চয় করেছি, আমার ইচ্ছা। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু আমার অ্যাকচুয়াল ফিগারটা তারা পেলো না। আর এরকম ভাবে যদি 10টা লোকের কাছে যায়, ভারতবর্ষে যদি 10টা লোক থাকে, তাহলে তাদের কাছেও অ্যাকচুয়াল ডেটা পেলো না, না পাওয়ার সম্ভাবনাটাও আছে। তাহলে এই প্রসেসে কিন্তু একটা ডেটা মিসম্যাচ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যায়। সেহেতু ভারতের জাতীয় আয় বার করার জন্য এই প্রসেসটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ক্লিয়ার হয়েছে?
এবার আমরা দেখি জাতীয় আয় মানে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। আমরা এনএনপি জেনেছি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি জেনেছিলাম আগের দিন, মানে ভারতীয় হতে হবে আর কোনো বাউন্ডারি থাকবে না। সে যদি ইন্ডিয়ার যদি জাতীয় আয়ে কন্ট্রিবিউট করে সেটা হচ্ছে এনএনপি। ফরেনার চলবে না, খালি ভারতীয় হতে হবে, আর যেখানে ইচ্ছা থাকতে পারে, সে ভারতেও থাকতে পারে অথবা বিদেশেও থাকতে পারে। সেটা ছিল জিএনপি আমাদের। আর আজকে দেখলাম জিএনপি থেকে যদি অবচয় বাদ দেওয়া হয় তাহলে সেটা কি হয় না এনএনপি। সিম্পল। তাহলে এবার আমি যদি এনএনপিটা বার করি, না কিসে বার করি? অ্যাট মার্কেট প্রাইস, মানে বাজার মূল্যে যদি আমি এনএনপি বার করি সেটাই হচ্ছে আমাদের জাতীয় আয়। এটাকেই আমরা অ্যাকচুয়ালি জাতীয় আয় বলি। মাথাপিছু আয় মানে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক কত টাকা আয় করে এক বছর। তাহলে আমরা ভারতবর্ষের আয় মানে জেনে গেছি যে অ্যাকচুয়াল আয় মানে কি। অ্যাকচুয়াল আয় মানে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস অথবা বাজার মূল্যে। এটাকে যদি আমার ভারতবর্ষের টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ করি, যেটা পাই সেটাই হচ্ছে মাথাপিছু আয় অথবা পার ক্যাপিটা ইনকাম। লিখে রাখো। জিডিপি ডিটারমাইন করে হচ্ছে সিএসও বলা হয়, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন। এটা আসে হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। নোট করে রাখো দুটোই, সিএসও অথবা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন, যেটা আসে হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স প্রোগ্রাম অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এবার প্র্যাকটিক্যালি কেমন ভাবে গণনা হয় জিডিপিটা? ইন্ডিয়ার জিডিপিটা 4টে কোয়ার্টারে বার করে, মানে এক বছরকে আমরা যদি 4টে ভাগ করি তাহলে 3 মাস পর পর জিডিপি বার করে। তাহলে কতগুলো কোয়ার্টার হবে? কোয়ার্টার ওয়ানে একবার বেরোবে, কোয়ার্টার টুতে বেরোবে, কোয়ার্টার থ্রিতে বেরোবে, কোয়ার্টার ফোর। তোমরা আমাকে বলো ফিনান্সিয়াল ইয়ার কত তারিখে স্টার্ট হচ্ছে আমাদের? এপ্রিলে স্টার্ট হচ্ছে। তাহলে এপ্রিল থেকে এপ্রিল মে জুন, জুন অবধি যে ডেটাটা পাওয়া যাবে সেটা কোয়ার্টার ওয়ানে বেরোবে। জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বর অবধি ডেটা কোয়ার্টার টুতে বেরোবে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বর অবধি ডেটা কোয়ার্টার থ্রিতে বেরোবে। জানুয়ারি টু মার্চ কোয়ার্টার ফোরে বেরোবে। ক্লিয়ার হয়েছে? 4টে কোয়ার্টারে বেরোয়। এবার আমরা একটা জিনিস দেখি যে জিডিপি 5% গ্রো করেছে অথবা জিডিপির অবস্থা খুবই খারাপ, 5% নেমে গেছে জিডিপি। এই জিনিসটা কি হয়? কার 5%? সেটা হচ্ছে, ধরো আমি যদি এরকম দেওয়া থাকবে অনেক সময় জিডিপি 2021, এটা 2021-22 ফিনান্সিয়াল ইয়ার, কোয়ার্টার টুতে জিডিপি 5% ডিক্রিজ করেছে। তাহলে এটা 2021-22 ফিনান্সিয়াল ইয়ার, এটা কোন মাস চলছে? মে। তাহলে মেটা কোন কিসের আন্ডারে আসছে? কোয়ার্টার ওয়ান। তাহলে এখানে একটা কোয়ার্টার ওয়ানের একটা ডেটা পাবো, কিছুদিন পরে পাবো, ধরো আমি পেয়ে গেছি। আর 2020-21 অর্থবর্ষের একটা কোয়ার্টার ওয়ান। তাহলে আমি যদি এখানে জিডিপি টোটাল 100 টাকা যদি ধরি,
আর এখানে যদি জিডিপি বাই 5 টাকা, তাহলে তোমরা আমাকে বলো তো 2021-22-এর Q1, 2020-21-এর Q1 থেকে কত পার্সেন্ট বেশি? মানে 100 টাকা জিডিপি ছিল আমার, সাপোজ 2020-21-এ Q1-এ 105 টাকা, তাহলে এটা তো পার্সেন্টেজের অঙ্ক। কত বেশি? 105 মাইনাস 100 মানে 5 টাকা বেশি। কার পার্সেন্ট বার করতে বলেছে? না, Q1 এর পার্সেন্ট বার করতে বলেছে 2020-21-এর। তাহলে 5/100 ইন্টু 100, তাহলে আমরা এরকম ভাবেই পাই যে 5% গ্রো করেছে। দেখো জিডিপিটা আমার তাহলে ফাইনালি 5% গ্রো করেছে, 100 টাকা ছিল 105 টাকা হয়েছে, এটাই আমরা পার্সেন্টেজ